বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এমব্রাগ্রেসিয়া রেমেডিটি এসসি এলেন্সার এলেন্স কিনোট থেকে পড়বো ইনশাল্লাহ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমব্রাগ্রেসিয়া এমবিআর সংক্ষেপে। এটার কমন নেম এমবারগ্রিস। আর নোসুট, এটা এক ধরনের নোসুট। নোসুট মানে আমরা জানি যেটা রোগ বীজ থেকে তৈরি করা হয়, রোগের জীবাণু থেকে। প্রথমে আমরা প্রতিটা রেমেডির প্রথমে আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথাকে কিনোট আকারে রেখে দিয়েছি। এখানে এই লাইনটা একটু নিচে নেমে গিয়েছে, একটু ঠিক করে দিচ্ছি। আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি প্রথম কথা রয়েছে স্নায়বিক দুর্বলতা। এমব্রাগ্রেসিয়ার নরেন্দ্রনাথ স্যারের প্রথম কথা স্নায়বিক দুর্বলতা। 2 নম্বর কথা চিন্তা ও কল্পনা এসে ব্যতিব্যস্ত করে তোলে। চিন্তা এবং কল্পনা এসে ব্যতিব্যস্ত করে তোলে। 3য় কথা, এমব্রাগ্রেসিয়ার 3য় কথা, কারোর সম্মুখে মলত্যাগ করতে পারে না। মানে কারোর সম্মুখে মানুষ থাকলে মলত্যাগ করতে পারে না। 4র্থ কথা, সামান্য কারণে রক্তক্ষরণ। সামান্য কারণে রক্তক্ষরণ হয়, যে কারণে অন্যদের হয় না, কিন্তু সামান্য কারণে তার রক্তক্ষরণ হয় এমব্রাগ্রেসিয়ার। তাহলে আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথা দেখলাম। স্নায়বিক দুর্বলতা, চিন্তা ও কল্পনা এসে ব্যতিব্যস্ত করে তুলে, কারোর সম্মুখে মলত্যাগ করতে পারে না, সামান্য কারণে রক্তক্ষরণ। আমরা এখন এলএস কিনোটে চলে যাচ্ছি। আপনারা এলএস কিনোটে মডালিটি দেখতে পাচ্ছেন। মডালিটিতে অ্যাগ্রাভেশনে রয়েছে ওয়ার্ম ড্রিঙ্কস। ওয়ার্ম ড্রিঙ্কস মানে উষ্ণ পানি বা গরম পানি পান করলে, ওয়ার্ম রুম গরম ঘরে অ্যাগ্রাভেশন হয় তার। গরম পানি পান করলে, ওয়ার্ম রুম গরম ঘরে থাকলে, মিউজিক গান বাজনায়, লেইং ডাউন শুয়ে থাকলে, রিডিং অর টকিং অ্যালাউড জুড়ে পড়লে বা কথা বললে। অ্যালাউড মানে জুড়ে, রিডিং অর টকিং অ্যালাউড মানে জুড়ে রিডিং করলে বা টকিং করলে, পড়লে বা কথা বললে তার অ্যাগ্রাভেশন হয়। দি প্রেজেন্স অফ মেনি পিপুল মানে অনেক লোকের উপস্থিতিতে তার অ্যাগ্রাভেশন হয়। অনেক লোকের উপস্থিতিতে অ্যাগ্রাভেশন হয়, যেখানে অনেক লোক রয়েছে সেখানে তার অ্যাগ্রাভেশন হয়। আফটার ওয়াকিং, এই ওয়াক হলো জেগে ওঠা। আর WAL কে ওয়াক অর্থ হাঁটা, এটা ঘুম থেকে জেগে ওঠা। আফটার ওয়াকিং মানে ঘুম থেকে জেগে ওঠার পর তার অ্যাগ্রাভেশন হয়। তাহলে অ্যাগ্রাভেশনটা কিসে কিসে হয় আমরা দেখলাম। গরম পানিতে, গরম ঘরে, গান বাজনায়, শুয়ে থাকলে, উচ্চ স্বরে পড়লে বা কথা বললে, অনেক লোকের উপস্থিতিতে এবং ঘুম থেকে জেগে ওঠার পর। আমরা মডালিটি অ্যাগ্রাভেশনটা দেখলাম এমব্রাগ্রেসিয়ার। এখন এমব্রাগ্রেসিয়ার এমুলারেশনটা দেখি। আফটার ইটিং, খাওয়ার পরে তার এমুলারেশন বা উপশম হয়। খাওয়া দাওয়া করলে তার যে উপসর্গগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে, সেগুলো তার উপশম পায়, সে লক্ষণগুলোর উপশম হয়। আফটার ইটিং, কোল্ড এয়ার, কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, রাইজিং ফ্রম বেড। তো কখন কখন এমুলারেশন হয়? খাবার খাওয়ার পরে, ঠান্ডা বাতাসে। যেহেতু ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন হয়, তাহলে কোল্ড এয়ারে এমুলারেশন হবে। আর কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস মানে সে ঠান্ডা খাদ্য বা পানীয় তার এমুলারেশন মানে উপশম হয়। রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পর। জেগে উঠলে অ্যাগ্রাভেশন হয়, কিন্তু বিছানা থেকে যখন উঠে যায় তখন তার এমুলারেশন হয়। তাহলে ঠান্ডা বাতাসে, এরপরে ঠান্ডা খাদ্য বা পানীয়, ঠান্ডা খাবার। সে কিন্তু আমরা সবাই উষ্ণ বা যেটা গরম খাবার, ওয়ার্ম ফুড পছন্দ করি বেশিরভাগ আমরা যারা রয়েছি, কিন্তু সে পছন্দ করছে কি কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাবার এবং পানীয়। রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পর। তাহলে আমরা কোল্ড এয়ার, কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগুলো মনে রাখবো আফটার ইটিং। তারপর আমরা এমব্রাগ্রেসিয়া রেমেডিটির কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স পড়বো। এসসি এলেন্সারের এলেন্স কিনোট থেকে আমরা এমব্রাগ্রেসিয়া রেমেডিটি পড়ছি। কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, শারীরিক গঠনটা কেমন। ফর চিলড্রেন, স্পেশালি ইয়ং গার্লস হু আর এক্সাইটেবল, নার্ভাস অ্যান্ড উইক। তাহলে শিশুদের জন্য এটা উপযোগী, বিশেষ করে ইয়ং গার্ল, যারা যুবতী, ইয়ং গার্ল যুবতী, এবং যারা খুব উত্তেজনা প্রবণ। তো যারা আমরা জানি যে গ্রাম্য স্বাধীনতা তুমি, গ্রাম্য বালিকার অবাধ সাঁতার, তো এরকম যারা ইয়ং গার্ল তারা একটু এক্সাইটেবল হয়, উত্তেজনা প্রবণ হয়। নার্ভাস অ্যান্ড উইক, আবার স্নায়বিক এবং দুর্বল তারা।
সাধারণভাবে উত্তেজনা প্রবণ কিন্তু স্নায়বিক ও দুর্বল যেসব যুবতীরা, ইয়ং গার্ল যারা, তাদের জন্য উপযোগী। নার্ভাস এফেকশন অফ ওল্ড পিপুল, নার্ভাস ওর্ন আউট, আবার তাদের শিশুদের জন্য উপযোগী, বিশেষ করে যারা যুবতী এবং খুবই উত্তেজনা প্রবণ এবং স্নায়বিক এবং দুর্বল যারা। আর বৃদ্ধদের স্নায়বিক রোগে নার্ভাস এফেকশন অফ ওল্ড পিপুল, নার্ভাস এফেকশন অফ ওল্ড পিপুল, ওল্ড পিপুলদের যে নার্ভাস এফেকশন মানে স্নায়বিক দুর্বলতা, সেটার ক্ষেত্রে নার্ভস ওর্ন আউট, এবং স্নায়ুগুলি জীর্ণ ক্লান্ত হয়ে পড়ে, নার্ভগুলো, শরীরের নার্ভগুলো ওর্ন আউট মানে একবারে জীর্ণ হয়ে ক্লান্ত হয়ে পড়ে। বৃদ্ধদের কথা বলা হয়েছে, বৃদ্ধরা স্নায়ুভাবে দুর্বল এবং স্নায়বিক রোগে বৃদ্ধদের স্নায়বিক রোগে স্নায়ুগুলি জীর্ণ এবং ক্লান্ত হয়ে পড়ে। নার্ভাস এফেকশন অফ ওল্ড পিপুল, নার্ভগুলো কি হয়, নার্ভস ওর্ন আউট, স্নায়ুগুলো জীর্ণ এবং ক্লান্ত হয়ে পড়ে। তাহলে আমরা এটা দেখলাম। তারপর লিন, লিন মানে পাতলা, লিন দিন দুটাই, লিন দিন দুটা মানে প্রায় সমার্থক শব্দ, রুগা পাতলা। ইমাসিয়েটেড, লিন দিন ইমাসিয়েটেড পারসন, ইমাসিয়েশন শব্দটা খুবই কমন ওয়ার্ড আমাদের ম্যাথমেটিকায়। লিন দিন ইমাসিয়েটেড পারসন হু টেক কোল্ড ইজিলি, হু টেক কোল্ড ইজিলি মানে যারা সহজেই সর্দি কাশি যাদের লেগে যায়। রুগা পাতলা, শুকিয়ে যাচ্ছে এবং যাদের সহজেই সর্দি কাশি হয়, এরূপ ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য। কনস্টিটিউশনটা এরকম থাকবে, রুগা পাতলা, জীর্ণ শীর্ণ, ইমাসিয়েটেড পারসন, এবং যারা হু টেক কোল্ড ইজিলি, যাদের সহজে ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। তারা আমরা দেখলাম এখানে কনস্টিটিউশনটা দেখলাম, এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা মেন্টাল সিমটমে চলে যাচ্ছি। আমরা গ্রেসিয়ার মেন্টাল সিমটমটা কেমন? গ্রেট স্যাডনেস, অত্যাধিক বিমর্ষ একটা স্যাডনেস মানে কি, একটা দুঃখ ভাব, স্যাডনেস বিমর্ষ ভাব অত্যাধিক। তাহলে আমরা গ্রেসিয়ার মাইন্ডটা কেমন? গ্রেট স্যাডনেস, তার অত্যন্ত দুঃখ মন, তার দুঃখিত মন, বিমর্ষ ভাব। সিটস ফর ডেজ উইপিং, দিনের পর দিন শুধু কাঁদে। সিটস ফর ডেজ উইপিং, দিনের পর দিন শুধু কাঁদে, অত্যাধিক বিমর্ষ ভাব, দিনের পর দিন শুধু কাঁদতে থাকে। তাহলে আমরা এটা দেখলাম তার মাইন্ডটা কেমন, সে অত্যন্ত মন খারাপ থাকে এবং দিনের পর দিন কান্না করে। আফটার বিজনেস ইম্বারেসমেন্টস আনএবল টু স্লিপ, মাস্ট গেট আপ। আফটার বিজনেস ইম্বারেসমেন্ট মানে ব্যবসায়িক কোনো কারণে সে মানে খুব সে নাকাল, মানে তার মনটা খারাপ। ইম্বারেসমেন্ট নাকাল মানে মনটা খারাপ, বিজনেসে ইম্বারেসমেন্ট, এই ব্যবসায়িক যে কোনো কারণে নাকাল হওয়ার কারণে কি হয়? আনএবল টু স্লিপ মানে ঘুমাতে পারে না। মাস্ট গেট আপ মানে তাকে অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই, হ্যাঁ মাস্ট গেট আপ, তাকে অবশ্যই জেগে থাকতে হয়, ঘুমাতে পারে না। কেন? ব্যবসায়িক কোনো কারণে তার মনটা খারাপ, বিজনেস ইম্বারেসমেন্ট, ব্যবসায়িক কারণে নাকাল, এর ফলে কি হয়? তার ঘুম আসে না, অবশ্যই জেগে থাকতে হয়। এটা সিমিসিফিউগা এবং সিপিআর সাথে এই এমব্রাগেশিয়ার আমাদের কম্পারেটিভ পার্থক্য করে আমাদের এটা প্রয়োগ করতে হবে। এখানে আমরা আমাদের ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যারকে অনুরোধ করছি এখানে এমব্রাগেশিয়ার সাথে সিমিসিফিউগা এবং সিপিআর পার্থক্য করার জন্য। স্যার। জি স্যার, একটু এগিয়ে যান স্যার, আমি আসতেছি স্যার, একটু আমি আচ্ছা একটু বিজনেস করতে। তাহলে আমরা স্যার একটু ফ্রি হয়ে আমাদের এটা মেন্টাল থেকে আবার শুরু করবেন। আমরা মাউথে চলে যাচ্ছি। তো মাউথ চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি রেনুলা উইথ ফেটিড ব্রেথ। রেনুলা মানে কি? জিহ্বার নিচে পর্দার যে কোনো দিকে নরম টিউমার, সাধারণত ব্যথা থাকে না, ছোট আমরা দেখি অনেক সময় অনেকে ফেসবুকে শেয়ার দেয়, ছোট একটা নরম টিউমার জিহ্বার নিচে পর্দার যে কোনো দিকে, জিহ্বার যে কোনো পাশে হতে পারে, একটা জিহ্বার নিচে নরম টিউমার, সাধারণত ব্যথা থাকে না, থাকতেও পারে, এটাকে রেনুলা বলে। রেনুলা উইথ ফেটিড ব্রেথ, রেনুলার সাথে কি থাকে? সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকে। ব্রেথ মানে কি? মুখের যে নিঃশ্বাস, সেটা কি থাকে? ফেটিড মানে দুর্গন্ধযুক্ত, এটা থুজাতেও রয়েছে। রেনুলার সাথে মুখে দুর্গন্ধ থাকে, মুখে রেনুলাও থাকে, সেই সাথে মুখে দুর্গন্ধ থাকে। মাউথটা দেখলাম আমরা, এমব্রাগেশিয়ার মাউথটা দেখলাম, এটা থুজার সাথে আমরা পার্থক্য করব ইনশাল্লাহ। তারপর আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি, শ্বাস প্রশ্বাস যন্ত্রটা কেমন? ভায়োলেন্ট কফ ইন স্পাজমোডিক
paroxysms with irritations and hoarseness। তা আমরা কিন্তু প্রথম আমরা এই যে বড় বড় সেন্টেন্সগুলো কীভাবে পড়ছি, আমরা যেখানে সেমিকোলন আসছে সেখানে কিন্তু আমরা আগে শেষ করছি, তারপর আরেকটা সেমিকোলন পর্যন্ত, তারপর আরেকটা সেমিকোলন পর্যন্ত, এভাবে। তো এখানে বলা হচ্ছে ভায়োলেন্ট কফ। ভায়োলেন্ট মানে কি? মারাত্মক, ভীষণ ভীষণ কাশি তার। ইন স্পাজমোডিক পেরোক্সিজম, হঠাৎ আক্ষেপিক কাশি, সেই সাথে কি উইথ ইরাকটেশন থাকে, হ্যাঁ, আর হর্সেননেস থাকে, স্বরভঙ্গ থাকে। তাহলে অনুবাদটা স্যার কি বলছেন? ভীষণ কাশি, হঠাৎ আক্ষেপিক কাশি, যা ধমকে ধমকে আসে, ধমকে ধমকে আসে। সেই সাথে এই কাশির সাথে কি থাকে? ইরাকটেশন থাকে এবং স্বরভঙ্গ থাকে, উদ্গার মানে ঢেকুর থাকে এবং স্বরভঙ্গ থাকে। ভীষণ কাশি, আক্ষেপিক কাশি, হঠাৎ আসে, এটা ধমকে ধমকে আসে। আর এই কাশির সাথে কি থাকে? ইরাকটেশন থাকে, মানে ঢেকুর বা উদ্গার, এবং হর্সেননেস যেটা স্বরভঙ্গ থাকে। তারপর ওর স্টকিং অর রিডিং অ্যালাউড। তাহলে আমরা এটা কিন্তু তার যে জুড়ে কথা বললে বা পড়লে তার যে অ্যাগ্রাভেশন হয়, সেটা কিন্তু আমরা মডালিটিতে আমরা দেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রিডিং অর টকিং অ্যালাউড তার অ্যাগ্রাভেশন হয়। রিডিং অর টকিং অ্যালাউড, অ্যাগ্রাভেশনের মধ্যে রয়েছে রিডিং অর টকিং অ্যালাউড, মানে জুড়ে পড়লে বা কথা বললে তার কিন্তু অ্যাগ্রাভেশন হয়। তো এখানেও কিন্তু সেই রেসপিরেটরি সিস্টেমেও স্যার এই কথাটাই বললেন যে ওর্স টকিং অর রিডিং অ্যালাউড। ওর্স টকিং অর রিডিং অ্যালাউড মানে জুড়ে কথা বললে বা পড়লে তার খারাপ হয়। এই যে তার যে কফ কাশিটা এবং তার যে সমস্যাটা, তার যে রেসপিরেটরি সিস্টেমের যে সমস্যাটা, সেটা জুড়ে কথা বললে এবং পড়লে, জুড়ে পড়লে, পড়াশোনা করলে জুড়ে, তাহলে তার অ্যাগ্রাভেশন হয়, যেটা ড্রসেরা এবং ফসফরাসের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। তাহলে এটা দেখলাম। আর ইভিনিং উইদাউট, মর্নিং উইথ এক্সপেক্টোরেশন। তাহলে কাশিটা সন্ধ্যায় শ্লেষা থাকে না, ইভিনিং উইদাউট, মর্নিং উইথ এক্সপেক্টোরেশন। ইভিনিংয়ে উইদাউট মানে থাকে না, মর্নিং উইথ মানে মর্নিংয়ের সাথে থাকে। কি থাকে? এক্সপেক্টোরেশন। এক্সপেক্টোরেশন মানে যেটা শ্লেষা থাকে, কফ উঠে। সন্ধ্যায় থাকে না, কাশি থাকে কিন্তু শ্লেষা উঠে না, কিন্তু সকালে উঠে, মর্নিং উইথ এক্সপেক্টোরেশন। এটা হায়োসিমাসের সাথে পার্থক্য করবো। সন্ধ্যায় শ্লেষা উঠে না, কিন্তু সকালে শ্লেষা উঠে। আর হুপিং কফ বাট উইদাউট ক্রোয়িং ইন্সপাইরেশন। তো যেটা হুপিং কফটা, তার হুপিং কাশি, কিন্তু সেটার সাথে শ্বাস নেওয়ার সময় কর্কশ শব্দ হয় না, বাট উইদাউট ক্রোয়িং ইন্সপাইরেশন, মানে কর্কশ মানে ক্রো মানে কাকের মতো আর কি, কাকের মতো কর্কশ শব্দ যেটা, এটা হয় না। শ্বাস নেওয়ার সময় কর্কশ শব্দ হওয়া ছাড়াই হুপিং কাশি হয়। হুপিং কাশিটার সময় তার কর্কশ শব্দ হয় না। শ্বাস নেওয়ার সময় কর্কশ শব্দ ছাড়াই হুপিং কাশি হয়। আমরা স্যার ফ্রি হয়েছেন? জি স্যার। তাহলে স্যার আমরা এখানে মেন্টাল সিমটম থেকে আমরা যে দেখতে পার্থক্য করার কথা বলা হয়েছে এখানে, এর আগে আর নেই, যে সিমিসিফিউগা এবং সিপিআর সাথে আমরা পার্থক্য করব এখানে। যে ব্যবসায়িক কারণে তার মনটা সে নাকাল এবং এর ফলে সে ঘুমাতে পারে না, তাকে অবশ্যই জেগে থাকতে হয়। সিমিসিফিউগা সিপিআর সাথে এমব্রাগ্রেসিয়ার পার্থক্য স্যার। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মেন্টাল সিম্পটমে আমরা সিমিসিফিউগা বা অ্যাক্টিভসে রেসিমোসাকে দেখি। এরা অত্যন্ত মানে বিমর্ষ হয়ে থাকে, হ্যাঁ, এবং সন্দেহযুক্ত মনোভাব। এদের সর্বাত্ম অর্থাৎ এরা শীতকাতর, সহসা এদের ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। আর একটা লক্ষণ যদি দেখি, শীতকালে এদের রোগগুলো বেশি বৃদ্ধি পায়, কিন্তু শীতে আবার মাথা ব্যথা এদের আবার হ্রাস পায়। ঠিক আছে? আর সিমিসিফিউগার ক্ষেত্রে আমরা জানি যত স্রাব তত ব্যথা। তাহলে তাদের ব্যথাটা হচ্ছে, স্রাব যত বৃদ্ধি পাবে ততটাই হচ্ছে
তার ব্যথাটাও বৃদ্ধি পেতে থাকবে। আমরা হচ্ছে এটা জানি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখুন এর মাথা ব্যথার ক্ষেত্রে যদি আমরা যদি এটা যদি দেখি, এর মানসিক সিমটমে এটা এরা মনে করে মাথাটা অনেক বড় বড় হয়েছে, হ্যাঁ। কি হয়, মাথাটা অনেক বড় হয়েছে এটা মনে করে, এবং সেই সাথে মাথাটা দপদপ করে। এরকম সময় তার হচ্ছে রাত্রিতে তার মাথায় হলে ঘামও থাকে। এরকম সিমটমে আমরা জ্বরের ক্ষেত্রে হচ্ছে অবিরাম জ্বরে আমরা সিমিসিড পোকা ব্যবহার করতে পারি, একটা ব্যাপার। আরেকটা ব্যাপারটা দেখুন, এর যে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে আমাদের রমণীদের ক্ষেত্রে, ঠিক আছে। রমণীদের ক্ষেত্রে কি হয়, ডিম্বাশয়ের উত্তেজনা, জরায়ু খাল ধরা ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের ভারবোধ লক্ষণে ইহা খুবই উপকারী। এই ব্যাপারগুলো আমরা দেখব। আর মানসিক লক্ষণ আমাদের সবসময় মনে রাখতে হবে, মানসিক লক্ষণটা সবসময় মনে রাখতে হবে। সে হচ্ছে মন মারা, বিষাদের কালো মেঘে তার মনটা হচ্ছে আবরিত হয়ে আছে বা ঢেকে আছে, এরকম। তো তার সবসময় মনের মধ্যে এরকম শঙ্কা থাকে যে এই মুহূর্তেই কোনো না কোনো তার বিপদ হবে, ঠিক আছে। সেই ভয়ে সে অবসন্ন হয়ে থাকে, এবং সেই সাথে ব্যবসায়িক যে টেনশন, এই টেনশন যখন তার মাথার মধ্যে যখন কাজ করে, তখন তাকে রাত্রিতে উঠে বসতে হয়। বিছানায় সে শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসতে হয়, ঠিক আছে। তবে এটা সেকেন্ডারি সিমটম। আর এখানে সিপিআর কথা যেটা বলা হয়েছে, সিপিআও দেখা যাচ্ছে যে আমাদের রমণীর ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা সিপিআর রমণী এগুলো আমরা যদি দেখি, তাহলে দেখি যে ওরা হচ্ছে খুব বদ মেজাজি হয়, রূপ হয়, আবার অনেকের ক্ষেত্রে শান্ত পাওয়া যায়, ঠিক আছে। শুধুমাত্র যে রাগেই হয় এমনটি না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা শান্ত আমরা পেয়ে থাকি। এবং আমরা এটার কনস্টিটিউশনাল যদি গঠন যদি দেখি, তাহলে সিপিআর প্যাটার্ন গুলো কেমন হয়। সিপিআর সম্পর্কে গত মানে সামান্য ইয়েতে মানে প্রায় ক্লাসে মনে হয় বলা হচ্ছিল, তাই না। এদের দেখুন, এদের সাধারণত জরায়ু সমস্যা সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ? কেমন হয়, জরায়ুতে এদের চুলকানি থাকতে পারে, আমরা যেটা চুলাইটিস ভালভা বলি। তার পরবর্তীতে এদের হচ্ছে কেমন থাকে আপনার হচ্ছে জরায়ু হচ্ছে বের হয়ে আসার একটা প্রবণতা, নিচের দিকে হচ্ছে চাপ বোধ থাকে। এজন্য দেখা যাচ্ছে সিপিআর পেশেন্ট গুলো যাদের এই সমস্যা থাকে, তারা হচ্ছে পায়ের উপর পা দিয়ে বসে থাকে কোথাও বসতে গেলে, এইরকম ব্যাপারগুলো থাকবে। এবং দেখা যাচ্ছে তার সঙ্গমে দেখা যাচ্ছে অনিচ্ছা থাকবে। তার পরবর্তীতে তার উদাসীন ভাব থাকবে, কেমন, তার নিজ সন্তান, নিজ পরিবার, সন্তান সন্তান যা আছে সবার প্রতি তার হচ্ছে একটা উদাসীন একটা ভাব থাকবে। আর সঙ্গমে তার কষ্ট হয় বিধায় তার হচ্ছে এটা অনিচ্ছা থাকে, হ্যাঁ। আর সকালবেলা দেখা যাচ্ছে মুখ ধোয়ার সময় দেখা যাচ্ছে তার মুখ তার একটা বমি হওয়ার একটা প্রবণতা থাকে। খাদ্যের কথা মনে হলে বমন হবে, এরকম অবস্থা। সেই সাথে হচ্ছে মলদ্বারে ভারবোধে এখানে থাকতে পারে, মুখের স্বাদ লবণাক্ত থাকতে পারে। এইরকম ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা মানসিক সিমটম যেটা দেখবো, উদাসীনতা, উদাসীনতার দিকে আমরা লক্ষ্য করব। তার এবং শারীরিক গঠনগুলো দেখবো, তার বস্তু গঠন হচ্ছে খুব ছোট। তাকে দেখে মনে হবে সে কোনো গর্ভধারণ করার অনুপযুক্ত, এরকম মহিলা যদি আমরা যদি পাই, বা এবং সেই সাথে তার মানসিক যদি দুশ্চিন্তা যদি এরকম থাকে, ব্যবসায়িক কোনো গোলমালের কারণে রাতে ঘুম হচ্ছে না, এরকম ক্ষেত্রে বিছানা থেকে উঠে বসছে বারবার, এরকম ক্ষেত্রে অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে আমরা যদি পাই, তাহলে সিপিআর আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তার পরবর্তীতে স্যার তারপরে আর কোথায় কি বলা হচ্ছে স্যার একটু বলুন স্যার। মাউথ চ্যাপ্টারে রেনুলা উইথ ফেটিড ব্রেথ, মানে তার জিহ্বার নিচে রেনুলা থাকবে এবং সেই সাথে মুখে দুর্গন্ধ থাকবে স্যার। আচ্ছা, এখন এম্বাগ্রেসিয়া হচ্ছে আমাদের নোসোড মেডিসিন, ঠিক আছে। এবং আমাদের সোজা অক্সিডেন্টালি যেটা, সেটা হচ্ছে আমার উদ্ভিদ মেডিসিন। আমরা জানি সোজা একটা আমাদের একটা গাছ আছে, সেই গাছের ইয়ে থেকে সোজা হচ্ছে তৈরি করা হয়। দেখুন, অ্যাম্বাগ্রেসিয়া যেহেতু নোসোড মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।
নিতান্তই একদম কমপ্লিটলি লক্ষণ না মিলিয়ে পেয়ে নসুদ মেডিসিন আমি ব্যবহার খুব কম করি, ঠিক আছে, খুবই কম করে, রেয়ার ব্যবহার করি আর কি। তো এই একটা ব্যাপার। তো এখানে দেখুন রেনুলার কথা বলা হচ্ছে। রেনুলার এটা একটা সাইকোটিক কন্ডিশন। হ্যাঁ, রেনুলা হচ্ছে সাইকোটিক কন্ডিশন, সেই সাথে মুখে যদি দুর্গন্ধ যদি থাকে তাহলে এখানে চুজার কথাও বলা হচ্ছে। আমরা চুজাকে চিনি, চুজাকে আমরা চিনি না এরকম ডাক্তার বা স্টুডেন্ট খুব কম আছে। যারা হোমিওপ্যাথ হালকা বুঝেন, ইভেন হচ্ছে হোমিওপ্যাথের হালকা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও চুজাকে মোটামুটি চেনে আর কি। এমনি মানে শারীরিক ভাবে চেনে, কিন্তু মানসিক ভাবে অনেকে চেনে না, অনেক ডাক্তারও বোঝে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সোরার রাজা যেমন সালফার, সাইকোসিসের রাজা হচ্ছে চুজা। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, সাইকোসিসের পেশেন্ট গুলো একটু শারীরিক কিছু সমস্যাগুলো বলে আসে, যেহেতু ছোট মেডিসিন। এদের হচ্ছে লিঙ্গে, মলদ্বারে বা গায়ে যে কোনো জায়গায় হচ্ছে আঁচিল বোধের কোনো ভেদ থাকতে পারে, ঠিক আছে। এরা মানসিক ভাবে অত্যন্ত বদমেজাজি হতে পারে, বাঁচার অনিচ্ছা তাদের মধ্যে থাকে, অত্যন্ত একগুঁয়ে। হ্যাঁ, একগুঁয়ে অর্থাৎ রাগী, আমরা যেটা মানুষটাকে বলে যেটা বলবে সেটাই আর কি, এরকম অবস্থা। সে সবসময় অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করতে চায়। এটা সাইকোটিক মায়াজমের একটা নির্দিষ্ট লক্ষণ। এরা হচ্ছে অন্যের উপর প্রভাব বিস্তার করতে চায়। এদের টিকাজনিত প্রফল থাকতে পারে, তারপরে গনোরিয়া, স্রাব যদি কখনো চাপা যদি পড়ে, সেহেতু যদি কোনো রোগ যদি হয় তাহলে সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন মানসিক সিমটম গুলোর মধ্যে এখানে বদমেজাজির কথা বললাম, বাঁচতে অনিচ্ছা, অত্যন্ত একগুঁয়ে। আরো গুরুত্বপূর্ণ সিমটম গুলো এখানে দেখবো, কিনোট সিমটম। সে মনে করে তার দেহটি কাঁচ বা অন্য কোনো মানে সহজেই ভেঙে যাবে এরকম কোনো বস্তু দিয়ে তৈরি। তাহলে কি মনে করে তার দেহটা কাঁচ অথবা সহসায় ভেঙে যাবে এরকম কোনো বস্তু দিয়ে তৈরি, ঠিক আছে। এইটা একটা ব্যাপার। আর মানসিক রোগে মেয়েদের ক্ষেত্রে রমণীরা যেটা ভাবে, মনে করে তার দেহের মধ্যে কোনো দৈব শক্তি বা দৈত্য বা জিন বা পরি এরকম কেউ তার সঙ্গে মিশে আছে, ঠিক আছে। এই কারণে সে কারোর সাথে মিশতে চায় না, অন্যদের চাইতে নিজেকে একটু আলাদা করে রাখতে চায়। সদাই মনে করে সে এক অপরিচিত ব্যক্তি বা কেউ তার পাশে অবস্থান করছে, তার দেহটা যেন কাঁচ দিয়ে তৈরি, এরকম ব্যাপারটা হচ্ছে সুজার ব্যাপারগুলোর দিকে আমরা দেখবো, ঠিক আছে। তো সুজার এখানে দেখেন, আমরা যে প্রথমে যে কথা বলছিলাম, লিঙ্গে, মলদ্বারে বা দেহের বিভিন্ন স্থানে আঁচিল বধ হচ্ছে উদ্ভেদ। এই উদ্ভেদ গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সুজার এই মানসিক লক্ষণগুলো আমরা সুন্দরভাবে মিলিয়ে দেখব। সুজার মাথার খুশকির কথা যদি বলি, তাহলে এদের মাথায় সাদা সাদা খুশকি হবে। এই খুশকিগুলো থেকে, খুশকিগুলোর কারণে মাথার চুলও পড়ে যাবে, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। এবং সেই সাথে মাথায় হচ্ছে এদের মাথার ডান দিকে হচ্ছে মাথা ব্যথা থাকতে পারে, বিকেল 3টায় বৃদ্ধি পায় বা রাত্রি 3টায় বৃদ্ধি পায়। তাহলে সুজার বৃদ্ধি বিকেল 3টা বা রাত্রি 3টায়, এইটা আমরা মাথায় রাখবো। এবং এটা বৃদ্ধি পায় ভিজা আবহাওয়ায়, টিকার পর অতিরিক্ত চা পানের ফলে। তাহলে এখানে আমরা যখন চা পানে যেহেতু বৃদ্ধি পায়, তাহলে সুজা যখন অ্যাপ্লিকেশন আমরা করব কোনো পেশেন্টকে, তাহলে তাকে চা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবো, ঠিক আছে। এবং সেই সাথে পেঁয়াজের সাথে এর একটা বাজে একটা সম্পর্ক আছে, পেঁয়াজটাকেও আমরা নিষেধ করে দিব, কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য নিষেধ করে দিব। উপশম কোথায়? হাত পা জড়ো সড়ো করে গুটি মানে গুটির মতো একবারে জড়ো সড়ো ভাবে নিয়ে যখন থাকে তখন এটা উপশম পায়, ঠিক আছে। তাহলে এখানে দেখুন যে এই যে শরীরে বিভিন্ন স্থানে আঁচিল যে উদ্ভেদ, তো উদ্ভেদটা এটা যদি ভেনুলাও যদি হয়, সেই সাথে এদের মুখে একটা বাজে একটা দুর্গন্ধের ব্যাপারগুলো থাকে, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষুধার কথা মনে করতে পারি। ক্ষুধা এখানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এটা ফার্স্ট স্টেপ সিম্পটম, ঠিক আছে। এটা হলো ক্ষুধা। তার পরবর্তীতে স্যার অন্য কোনো কিছু স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা ডেনোলা উইথ ফেটিড ব্রেথ এই লাইনটি নিয়ে আমরা আমরা আলোচনা শুনলাম। এখন রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি। আমরা এমব্রাগ্রেসিয়া রেমিডিটি এসি এলেন্সার এলেন্সকিউ থেকে পড়ছি। এই রেসপিরেটরি সিস্টেম আমরা আগে পড়েছি।
স্যার এখন একটু পার্থক্য করলেই হবে। তার ভীষণ কাশি, হঠাৎ আক্ষেপিক কাশি যা ধমকে ধমকে আসে, সেই সাথে উদ্গার ও স্বরভঙ্গ যা কথা বললে এবং উচ্চ স্বরে পড়লে বৃদ্ধি পায়। তো এটা ড্রসেরা এবং ফসফরাসের সাথে পার্থক্য করতে বলা হয়েছে, যেটা ওর্স অ্যালাউড, ওর্স ওর্স টকিং অর রিডিং অ্যালাউড। ড্রসেরা ফসফরাসের সাথে স্যার একটু পার্থক্য করবেন প্লিজ। জি স্যার, তাহলে এখানে বলা হয়েছে ড্রোসেরার কথা না স্যার? জি স্যার, ড্রসেরা এবং ফসফরাস। আচ্ছা, ড্রোসেরা পেশেন্ট গুলো সম্পর্কে আমরা যদি বলি, ড্রোসেরা ছোট একটা মেডিসিন। ড্রোসেরা বিশেষ করে কাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। হ্যাঁ, ড্রোসেরার কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় হুপিং কাশি। এখন হুপিং কাশিটা কি, এটা তো আমরা অনেকেই জানি, এটা কি বলবো? একটু বলেন স্যার। হুপিং কাশিটা হলো এরকম কাশি, একটা কাশি না, কাশতে গেলে গ্রুপ অফ হচ্ছে কফ, একসাথে অনেকগুলো কাশি। ঠিক আছে, কাশতে কাশতে মুখ চোখ লাল হয়ে যাবে, বমি হয়ে যাবে, এরকম কন্ডিশন, যেটা এটাকে হুপিং কাশি বলে। ঠিক আছে, তা আমরা হুপিং কাশির হচ্ছে মহা ঔষধ বলে থাকি এটা। শুধুমাত্র আমরা না, হোমিওপ্যাথি যারা দিকপাল যারা আছে অধিকাংশ বলে আসছেন যে হুপিং কাশি মহা ঔষধ বললে আমাদের ড্রোসেরাকে প্রথমে মনে পড়বে, এই কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা হোমিওপ্যাথির ক্ষেত্রে চলে না। কেন চলে না? আমরা অনেকে মনে করি যে এইটাই, কিন্তু দেখেন এখানে কিছু ঝামেলাগুলো আছে। হুপিং কাশির জন্য আরো অনেক ওষুধ আছে, যেটার সঙ্গে রোগীর মিল পাবে সেটাই হবে তার জন্য মহা ওষুধ, তাই না? আমরা মনে করি যে একেবারে দেখা যাচ্ছে যে কাশি দিল আর দেখা যাচ্ছে যে আমি তাকেই ইয়ে দেখি। ঠিক আছে, তো এইটা না, এখন এটার কাশির সাথে স্বরভঙ্গের ব্যাপারটা থাকে। কেমন সেটা মনে রাখুন। দেখুন, হুপিং কাশি হয়েছে সে প্রাতকালে, কখন হবে? 6টা থেকে 7টায় ঘুম থেকে উঠেই কাশতে আরম্ভ করে, যতক্ষণ না কতকটা দড়ির মতো আঠালো প্রেশা উঠে যায় ততক্ষণ তার কাশি থামে না। ঠিক আছে, এটা এইটা ব্যাপার মনে রাখবো আমরা। আবার দেখা যাচ্ছে যে ঘুমের ঘরে কাশতে কাশতে ডোসেরার হচ্ছে কাশিটা বৃদ্ধি পায় হচ্ছে রাতে। ঠিক আছে, ডোসেরার কাশিটা বৃদ্ধি পায় কখন? রাত্রিতে। এত কাশি এত কাশি, বাবা মা দেখা যাচ্ছে যে ভয় পেয়ে যায়। মাথার বালিশটা কেবলমাত্র মাথা সবেমাত্র বালিশে হচ্ছে রাখছে, সঙ্গে সঙ্গে তার কাশিটা শুরু হয়ে গেছে। এত কাশি শুরু হয়ে যায় যে এর আর শেষ নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের যে থাইসিস নামের একটা মেডিসিন আছে, রাত্রিকালীন কাশি যদি হয় এবং তার সাথে রক্তাক্ত যদি কফ যদি থাকে, তাহলে থাইসিনের কথা মনে করবো। ডোসেরা যখনই অ্যাপ্লিকেশন, ডোসেরের ব্যাপারটা যখনই আসে, তখন আমার কাছে থাইসিসের কথাটা থাইসিন বলছিলাম স্যার, থাইসিসের কথাটা মনে হয়। কারণ থাইসিসের পেশেন্টের হতে রাত্রিবেলাতে গ্রুপ অফ কফ থাকে এবং সেই সাথে বমি কমার গরিব বমি হয়ে যাবে এরকম প্রবণতা, কিন্তু তার রক্তাক্ত কফ উঠে, সেই ক্ষেত্রে থাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঠিক আছে, এইটা আমরা মনে করব। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ব্যাপার। আর ডোসেরার হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে মনে হয় তার হচ্ছে গলার মধ্যে একটা পালক আছে, ওই মুহূর্তে সে হচ্ছে কি হয়, এই পালকে আছে এরকম অনুভূতিতে তার বারবার হচ্ছে সুরসুরি মানে অনুভূতি হয়, যার ফলে সে হচ্ছে প্রচুর পরিমাণ কাশতে থাকে। ঠিক আছে, এই কাশির কারণে তার যদি সমস্যাটা যেটা, এবং সেই সাথে দেখুন জোরে জোরে চিৎকার করে পড়াশোনা করলে এর হচ্ছে বাড়ে। ঠিক আছে, কি বাড়ে? স্বরভঙ্গটা যদি থাকে তাহলে সেটা আরো বাড়ে। সেই ক্ষেত্রে আমরা ড্রসের কথা মনে করবো। হ্যাঁ, আবার দেখুন কনস্টিটিউশনাল সিমটম যদি আমরা যদি অ্যানাদার যদি মিলে যদি যাই, অ্যাম্বাগ্রেসিয়াতে এখানে অবশ্যই কথা যদি বলা হয়েছে। তার পরবর্তীতে দেখুন এখানে ফসফরাসের কথা বলা হয়েছে। ফসফরাস সম্পর্কে আমরা যদি 2-4 লাইন যদি বলি, দেখুন ফসফরাসটা কেমন আমরা জানি।
যুবক যুবতীরা যারা হচ্ছে কেমন হয়ে যায়, লম্বা হয়ে শীঘ্রই বৃদ্ধি পায়। দেখা যাচ্ছে যে হালকা বয়স কিন্তু অনেক লম্বা চড়া হয়ে গেছে, তার গায়ের বর্ণটা খুব সুন্দর, তার চোখটাও খুব সুন্দর, ঠিক আছে। আর চুলগুলো হচ্ছে চিকন চিকন সিল্কি সিল্কি চুল হবে, চোখের পাতাগুলো পাতলা, চোখগুলো কটা কটা চোখ আমরা বুঝিতে, তাই না? এরকম ব্যাপার। খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এরা হয়। আর স্বভাব হচ্ছে খুব কোমল হবে, এরা রাগী হয় না, কোমল হয়, ঠিক আছে। মন অতি ক্রিয়াশীল, সহসায় দেখা যাচ্ছে যে কোনো কাজে তার অ্যাক্টিভিটিটা থাকে। চিন্তা শক্তি খুব প্রবল, মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থতা থাকে, এবং সেই কারণে তার অস্থিরতাটাও থাকতে পারে। আমরা এটা দেখলাম যে আপনার হচ্ছে ফসফরাসের রোগী দেখতে কেমন হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন ফসফরাসের কিনোট সিমটমটা হলো সে বাম দিকে শুতে পারে না, শুইলেই তার সব রোগ বৃদ্ধি পায়, বিশেষ করে কাশি বেড়ে যায়। ফসফরাসে তাহলে কাশিটা কোথায়? বাম দিকে, শুইলেই হচ্ছে তার কাশিটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। এবং সেই সাথে যদি জোরে জোরে পড়াশোনার ফলে যদি তার যদি বা জোরে কথা বলার ফলে যদি তার যে স্বরভঙ্গ যদি থাকে, তাহলে আমরা ফসফরাসের সাথে কনস্টিটিউশন মেডিসিনটা হচ্ছে আমরা মিলিয়ে নিয়ে আমরা ফসফরাস ব্যবহার করতে পারি। এদের ক্ষুধার কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে এদের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, বিশেষ করে রাত্রিতে ক্ষুধা থাকে, ক্ষুধার কারণে তাদের ঘুম ভেঙে যায়। আর আমরা দেখেছিলাম সরিনামেও রাত্রিকালীন ক্ষুধা, কিন্তু সরিনামে হচ্ছে মধ্যরাত্রিতে উঠে কিছু খেতেই হবে, এদেরও ঘুম ভেঙে যায়। নির্দিষ্ট কোনো এতে কথা বলা হয় নাই, সর্বদাই ক্ষুধা, এই খায় আবার তখনই ক্ষুধা, যে দিনের বেলাতেও ক্ষুধা, রাতের বেলাতেও ক্ষুধা, ঠিক আছে। ঠান্ডা জিনিস, বরফ জাতীয় জিনিস, বিশেষ করে ঠান্ডা জিনিস খেতে তার খুব বেশি পছন্দ, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, হ্যাঁ। এগুলি সবকিছু মিলে যদি আমরা দেখি যে সর্বঙ্গ আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দিতে পারবো, আমরা ফসফরাসটাকে বিবেচনা করতে পারবো, ঠিক আছে। আর কোনো মেডিসিন এখানে ছিল স্যার? জি স্যার, এখানে স্যার স্ল্যাশটা উঠে না, কিন্তু সকালে স্ল্যাশটা উঠে, এটা হাইসিমাসের সাথে অ্যামব্রাগ্রেসিয়ার পার্থক্য করতে বলা হয়েছে স্যার। আচ্ছা, হায়োসিয়ামাস তার এর মানসিক যদি লক্ষণ যদি আমরা যদি দেখি, তাহলে এরাও বেশি মানে উত্তেজিত ব্যক্তি এবং স্নায়বিক এবং হিস্ট্রিয়া প্রকৃতির, হ্যাঁ। এরা অনেক সময় প্রলাপ বকে, তখন যখন দেখা যাচ্ছে এদের জ্বর থাকে, এরকম জ্বরের সময় দেখা যাচ্ছে এদের হচ্ছে প্রলাপের ভাব থাকে। এরা কখনো দ্রুত হচ্ছে প্রলাপ বকে, কখনো আস্তে আস্তে প্রলাপ বকে, এরকম একটা মানসিক ব্যাপার থাকে। এরা হচ্ছে সন্দেহপ্রবণ ব্যক্তি হয়, অভিমানী হয়, কামুক এবং ঈর্ষাযুক্ত, হিংসা পরায়ণ হয়, ঠিক আছে। হায়াসিয়ামাসের একটা ব্যাপার সে অত্যন্ত দেখুন, সে অত্যন্ত সন্দেহপ্রবণ মানুষ, মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বা তাকে বিষ খাওয়ানো হবে, তাই ওষুধ খেতে চায় না। হায়াসিয়ামাসের গুরুত্বপূর্ণ লক্ষণ, ঠিক আছে। মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তার খাবারে বিষ মিশানো হবে, সে কারণে সে খাবার খেতে চাবে না এবং ঔষধ খেতে চায় না। অত্যন্ত বাচাল এবং অশ্লীল কথা বলে, ঠিক আছে। নিজের দেহটা উলঙ্গ করে দেখাতে চায়। আমাদের সমাজে কিছু অশ্লীল ব্যক্তিগুলো থাকে, যারা সহসা দেখা যাচ্ছে উলঙ্গ হয়ে নিজের দেহটা অন্যকে দেখাতে চায়, সবতেই জোর করে হাসে, ঠিক আছে। কোনো কিছুতেই দেখা যাচ্ছে যে কোনো কিছু হয়েছে, তার একটা অস্ত্র হাসি থাকবে, এগুলি ব্যাপার থাকবে। তাহলে তার একটা প্রলাপ বকার একটা ব্যাপার থাকে, দৌড়ে পালাতে চায়, এরকম একটা ব্যাপার থাকে। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থা থাকে, কখনো জ্বরের সময়ে থাকে, ঠিক আছে। এই যখন প্রলাপ বকে তখন হচ্ছে তার উত্তাপ থাকে না, মুখটা পান্ডুর হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ শীতল, অথচ খুব উত্তাপযুক্ত জ্বর। অঙ্গ প্রত্যঙ্গ শীতল, কিন্তু তার অনেক উত্তাপযুক্ত জ্বর থাকে। তাহলে আমরা দেখবো কি, এরা একটা মানে আমাদের সমাজের একটা মানে নোংরা প্রকৃতির মানুষ,
ইতর শ্রেণীর মানুষ সহসায় তারা হচ্ছে কি করবে, উলঙ্গ অবস্থায় থাকার তার একটা অবস্থা, অর্থাৎ তার জননেন্দ্রিয় নিয়ে তার হচ্ছে বেশি চিন্তা ভাবনাগুলো থাকে, এরকম ব্যাপার মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে। এই কারণে সে, কেউ খাবার দিলে সেটা খেতে চায় না, ইভেন ঔষধও খেতে চায় না, মনে করে যে ঔষধের সাথে বিষ মাখানো আছে। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা করতে পারি, হায়াসিমাস এর কথা মনে করতে পারি। আর ইহাতে হচ্ছে কামভাব এবং ইচ্ছা খুবই বেশি, কিন্তু অন্যদিকে এর ধ্বজভঙ্গের একটা হচ্ছে লক্ষণগুলো থাকে। এটা আমরা জননেন্দ্রিয় যখন দেখবো সেক্ষেত্রে আমরা এটা পাবো। আর এর ক্ষেত্রে যদি সকালবেলার কথাটা যেটা বলা হচ্ছিল, সকালের হচ্ছে এর হচ্ছে কাশিটা বৃদ্ধি পায় এবং সকালবেলা হচ্ছে এর শ্লেষ্মাগুলো উঠে। তাহলে আমরা অ্যাম্বাগ্রেসিয়াতে দেখি কোথায়, যে অ্যাম্বাগ্রেসিয়া তো সকালে উঠে, কিন্তু এটাতেও সকালে উঠে, সন্ধ্যায় উঠে না, এই কথা বলা হয়েছে অ্যাম্বাগ্রেসিয়াতে। কিন্তু এক্ষেত্রে হায়াসিমিনাস মানে সন্ধ্যায় উঠে কি উঠে না এটা নিয়ে বলা হয় না, কিন্তু সকালবেলা উঠে এটা বলা হয়েছে। আর এখানে আমরা মনের ব্যাপারটা, মানসিক লক্ষণগুলো দিয়ে আমরা এখানে অ্যাম্বাগ্রেসিয়াকে এখানে আলাদা করে দিতে পারি। ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার। আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল চ্যাপ্টারে চলে যাব। আমরা এমব্রাগ্রেসিয়া রেমিডিটি এই সিএলএস এর এলএসকিউ থেকে পড়ছিলাম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল চ্যাপ্টারে বলা হয়েছে সেন্সেশন অফ কোল্ডনেস। তাহলে অনুভূতিটা কিসের? ঠান্ডার একটা অনুভূতি। সেন্সেশন অফ কোল্ডনেস কোথায়? ইন অ্যাবডোমেন, পেটে। সেন্সেশন অফ কোল্ডনেসটা কোথায়? পেটের মধ্যে, ইন অ্যাবডোমেন। পেটের মধ্যে তার একটা ঠান্ডার অনুভূতি থাকে, পেটের মধ্যে ঠান্ডা লাগে। তো এটা ক্যালকেরিয়া কার্ভের সাথে আমরা পার্থক্য করব। আর এখানে একটা আমরা গ্রেড সিমটম বা ফার্স্ট গ্রেড সিমটমে চলে যাচ্ছি। দি প্রেজেন্স অফ আদার্স, ইভেন দি নার্স, ইজ আনবিয়ারেবল ডিউরিং স্টুল। frequent ineffectual desire which makes her anxious. তাহলে the presence of others, even the nurse, is unbearable during stool. মলত্যাগকালে কারো, এমনকি শুশ্রূষাকারীর উপস্থিতি সহ্য করতে পারে না। আনবেয়ারেবল, সে মলত্যাগ করার সময় সেটা সহ্য করতে পারে না, অন্য কেউ দাঁড়িয়ে থাকলে, এমনকি তাকে যারা সেবা শুশ্রূষা করে, তারা সময় সেবা করে যে সে ধরে ধরে নিয়ে যায় টয়লেটে, তো টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো সেটা আমরা এটা দেখেছি যে হচ্ছে এটা আমরা নন্দনাথ স্যার এটা বলেছেন যে কারোর সম্মুখে, তৃতীয় কথা, কারোর সম্মুখে মলত্যাগ করতে পারে না, কারোর সম্মুখে মলত্যাগ করতে পারে না। এই কথাটাই এখানে আমাদের এলেন স্যার বললেন যে দি প্রেজেন্স অফ আদার্স, ইভেন দি নার্স, এমনকি যে তাকে নার্সিং করছে, সেবা করছে, সে শুশ্রূষাকারী, তার উপস্থিতিতেও সে এই মলত্যাগ করাটা সে করতে পারে না। সে মলত্যাগ করার সময় কেউ থাকুক এটা সহ্য করতে পারে না। মলত্যাগকালে কারো উপস্থিতি, এমনকি শুশ্রূষাকারীরও উপস্থিতি সহ্য করতে পারে না। এটা আমরা মনে রাখবো। এটা একটা গ্রেড সিমটম বা ফার্স্ট গ্রেড সিমটম বলা যায়। যে আর কি রয়েছে? তার বারবার নিষ্ফল মলবেগ রয়েছে, ফ্রিকুয়েন্ট ইনএফেকচুয়াল ডিজায়ার। ইনএফেকচুয়াল ডিজায়ার মানে যেটাতে নিষ্ফল মলবেগ, হুইচ মেক্স হার অ্যাংশাস, এজন্য সে চিন্তিত হয়ে যায়। এজন্য সে চিন্তিত হয়ে যায় যে তার এই যে মল বের হচ্ছে না, বারবার তার নিষ্ফল মল বের হয়, এই কারণে সে উৎকণ্ঠিত থাকে, চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এই যে এইটা ফ্রিকুয়েন্ট ইনএফেকচুয়াল ডিজায়ার হুইচ মেক্স হার অ্যাংশাস, যেটা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে, যে কেন বারবার পায়খানার ব্যাগ আসছে কিন্তু পায়খানা হচ্ছে না, এটা নিয়ে সে চিন্তিত থাকে। তো আমরা এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে সেন্সেশন অফ কোল্ডনেস ইন অ্যাবডোমেন, এটা ক্যালকেরিয়া কার্ভের সাথে আমরা পার্থক্য করব ইনশাল্লাহ। আমাদের আলোচনা শফিক স্যারকে অনুরোধ করছি এখানে একটু পার্থক্য করার জন্য। স্যার। জি স্যার, আমরা ক্যালকেরিয়া কার্ভটাকে চিনি তো, তাই না? ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট গুলো কেমন হয়, দেখতে কেমন হয়, এদের ঘাম কেমন, এদের মানে খাদ্যাভ্যাস কেমন, আমরা মোটামুটি চিনি মনে হয়, তাই না স্যার? আচ্ছা, ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে আমাদের ডাক্তার উইলিয়াম বরিকের মতে একটা কথা আছে, সেটা হচ্ছে ফ্যাট ফেয়ার প্রেভি
তারপর বইতে পার্সপিয়ারিং কোল্ড ড্যাম অ্যান্ড সোর, মোটা সুশ্রী থলথলে ঘর্মপ্রবণ ও ঠান্ডা আর্দ্রতা হেতু এবং টক গন্ধযুক্ত, মানে এইরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারি, ক্যালকেরিয়ার কথাটা আমাদের এখানে বরিক স্যার এটা বলেছিলেন। এখন দেখুন ক্যালকেরিয়ার পেশেন্ট হচ্ছে কেমন হয়, মোটা হয়, থলথলে হয়, মেদপূর্ণ হয়, অসম্পূর্ণ হাড়ের গঠন এদের থাকতে পারে। সালফারে যেমন জ্বালার কথা বলেছিলাম, এর তেমন বেশি শীতল, মানে শীতলতা, অর্থাৎ এর শীত কাতর, এবং সেই সাথে মাথায় প্রচুর ঘাম হয়। ডিম খাবার প্রবল ইচ্ছা, ঠিক আছে, আর উদ্গার থাকে হচ্ছে টকযুক্ত, এরকম অবস্থা। অতি দুর্বলতা, বেশি দূরে হাঁটতে পারে না, সিঁড়ি চড়ে উঠতে অক্ষম, এরকম ব্যক্তির কথা আমরা বলেছিলাম ক্যালকেরিয়া কার্ভের ব্যাপারে। আর এর বৃদ্ধি ঘটে হচ্ছে শীতল বাতাসে, উপরে ওঠার সময় পরিশ্রম এবং ভারী জিনিস তুলতে গেলে হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের রোগ হচ্ছে বৃদ্ধি পায়, এটা বলেছিলাম, তাই না? এখন ব্যাপারটা দেখুন, এখানে বলা হয়েছে তলপেটে ঠান্ডা অনুভূতি, পিত্তশুল আমরা তো বুঝি, তাই না? জি স্যার। পিত্তশুল, আমাদের পিত্তথলিতে যে ব্যথা যখন হয় সেই সময় এর হচ্ছে উদরে উদরে হচ্ছে শীতল অনুভব হয়, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে কি হয়, এদের যখন পেটে যখন পীড়া যখন হয় তখন পেট ফেপে ঢাকের মতো হয়, ঠিক আছে, অথচ বায়ুটা অবরুদ্ধ হয়ে যায়, এইরকম ব্যাপারগুলো থাকে। তাহলে আমরা কখন দেখব এটা, পিত্তশুল যখন হয় তখন এদের পেটে একটা শীতলতার অনুভব হয়। আর ক্যালকেরিয়া কার্ভে পেশেন্ট দেখলেই তো আমরা চিনবো, ঠিক আছে না? এগুলি সবকিছু মিলে আমরা মানসিক লক্ষণগুলো আমরা দেখব, দেখে যদি মিলে যদি যায় তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা মনে করব, ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এখানে সেন্সেশন অফ কোল্ডনেস ইন অ্যাবডোমেন, এই লাইনটি ক্যালকেরিয়া কার্ভের সাথে আমরা তুলনামূলক পার্থক্য শুনলাম। এখন আমরা ফিমেল জেনেটেলিয়া চ্যাপ্টারে চলে যাচ্ছি। ডিসচার্জ অফ ব্লাড বিটুইন পিরিয়ডস, অ্যাট এভরি লিটল অ্যাক্সিডেন্ট এ লং ওয়াক। তাহলে ডিসচার্জ অফ ব্লাড, ব্লাড বের হয় বিটুইন পিরিয়ডস, দুই ঋতুর মধ্যবর্তীতে, অ্যাট এভরি লিটল অ্যাক্সিডেন্ট এ লং ওয়াক, আফটার এভরি হার্ড স্টুল এটসেট্রা। তাহলে কি বলছে, কিছুটা বেশি হাঁটা, এ লং ওয়াক, কঠিন মলত্যাগের পর, এরকম সামান্যতেই দুই ঋতুর মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হয়। মানে তার একটু বেশি হাঁটলে যদি একটু অ্যাট এভরি লিটল অ্যাক্সিডেন্ট এ লং ওয়াক, একটু দীর্ঘক্ষণ হাঁটলে যদি তার একটু সামান্য একটু সে একটু আঘাত পায়, বা আফটার এভরি হার্ড স্টুল, প্রত্যেকবার কঠিন মলত্যাগের পর, বা আরও বিভিন্ন সমস্যা এটসেট্রা বলা হয়েছে, তার কি হয়, তার এরকম সামান্যতে দুই ঋতুর মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হয়। ডিসচার্জ অফ ব্লাড বিটুইন পিরিয়ডস, দুই ঋতুর মধ্যবর্তী সময়ে এরকম সামান্য কারণে তার রক্তস্রাব হয়। এগুলো কয়েকটা উদাহরণ দিলেন স্যার, দুইটা, যে অ্যাট এভরি লিটল অ্যাক্সিডেন্ট এ লং ওয়াক, একটু দীর্ঘক্ষণ হাঁটলে যদি সামান্য একটু সে কোথাও আঘাত পায়, বা আফটার এভরি হার্ড স্টুল, প্রত্যেকবার কঠিন মলত্যাগ করার পর তার এই কি হয়, তার দুই ঋতুর মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হয়। অনেকক্ষণ হাঁটলে বা কনস্টিপেশন থাকলে, কঠিন পায়খানা, শক্ত পায়খানা হলে, দুই ঋতুর মধ্যবর্তী, দুইটা ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে তার রক্তস্রাব হয়। এটা ফিমেল জেনেটিলিয়াতে রয়েছে। আর লিউকুরিয়ার কথা বলা হচ্ছে, লিউকুরিয়াটা কেমন, থিক ব্লুইশ হোয়াইট মিউকাস। এই মিউকাসটা কেমন, শ্লেষ্মাটা, শ্বেতপ্রদরটা কেমন, থিক মানে ঘন, ব্লুইশ হোয়াইট নীলচে সাদা, ব্লু মানে নীল, হোয়াইট সাদা, ব্লুইশ হোয়াইট মানে নীলচে সাদা, সাদা এবং নীলের একটা মিশ্রণ, এবং ঘন থাকবে এই তার শ্লেষ্মাটা, লিউকুরিয়ার শ্লেষ্মাটা। স্পেশালি অর অনলি অ্যাট নাইট, বিশেষভাবে বা শুধুমাত্র রাতেই হয় এটা। এই যে তার লিউকুরিয়াটা বিশেষভাবে অথবা শুধুমাত্র রাতেই হয়, স্পেশালি অর অনলি অ্যাট নাইট, বিশেষভাবে বা শুধুমাত্র রাতেই এটা হয়। এই যে শ্বেতপ্রদরটা, তো এখানে কোষ্টিকাম, মার্কসল এবং নাইট্রিক অ্যাসিডের সাথে
এটা তুলনা করতে বলা হয়েছে যে তার শ্বেতপদরটা ঘন নীলচে সাদা শ্লেষ্মা থাকে, বিশেষভাবে রাত্রে বা শুধুমাত্র রাত্রে এটা বাড়ে। তো এখানে আমি আমাদের আমির ইসলাম শফিক স্যার মহোদয়কে অনুরোধ করছি এখানে পার্থক্য করার জন্য। স্যার। জি স্যার, এখানে দেখুন কষ্টিকাম সম্পর্কে বলা হয়েছে যে ঘন নীলচে সাদা শ্লেষ্মা বিশেষভাবে রাত্রিতে বাড়ে। কষ্টিকাম, মার্কসল এবং নাইট্রিক অ্যাসিডের কথা বলা হয়েছে। তা আমরা এখানে দেখুন কষ্টিকামের কথা যদি বলি, কষ্টিকামকে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এটা কালো চুলযুক্ত শক্ত তন্তু, মানে পেশি যাদের শক্ত, যাদের পেশি, এই পেশি যুক্ত ব্যক্তি, সেটা মেয়ে মানুষ হতে পারে, পুরুষ মানুষ হতে পারে, এদের পেশিগুলো শক্ত থাকে। ঠিক আছে, এদের হচ্ছে কত অনুভূতি থাকতে পারে এবং টাটানি, ব্যথা এবং জ্বালাও থাকতে পারে। এবং মানসিক সিমটম গুলো দেখি এদের কেমন থাকে, বিষাদ ভাব থাকে এবং এদের পিছনে দুঃখিত মনোভাব থাকে, নৈরাশ্য থাকে। আমাদের স্বয়ং হানিম্যানই নিজেই এই ওষুধটা আবিষ্কার করেছেন, আমরা জানি। উনি এটার জন্য বিশেষ কিছু কথা বলেছিলেন। প্রথমত দেখতে বলেছিলেন এর দুর্বলতা, মূর্ছা ভাব প্রবণতা ও কম্পন, চোখের পাতা বুজে যায়, দুর্বলতা এইভাবে অগ্রসর হয়, পক্ষাঘাতে পরিণত হবার উপক্রম হয়। তাহলে এই দুর্বলতা থেকে আস্তে আস্তে সেদিকে কোন দিকে গন্তব্য হয়? গন্তব্যটা হচ্ছে আমাদের পক্ষাঘাতের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের স্বয়ং হ্যানিম্যান স্যার বলেছেন, পক্ষাঘাত বিশেষত ডান দিকের পক্ষাঘাতে ইহার বিশেষ লক্ষণ। এটা আমাদের মনে রাখতে হবে। এরা কেমন হয়? রোগী অত্যন্ত সহানুভূতিশীল, পরের দুঃখে কষ্টে সে একেবারে বিগলিত হয়ে পড়ে, বিষণ্ণতা নৈরাশ্য তার সঙ্গের সাথে। তাহলে এটা কেমন? অত্যন্ত সহানুভূতিশীল, পরের দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না, একবারে গলিত হয়ে যায়, বিষণ্ণ এবং নৈরাশ্য তার সঙ্গের সাথী। ছেলে একা বিছানায় শুতে চায় না, বহুদিন স্থায়ী দুঃখ ভোগ হেতু রোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে কষ্টিকাম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। রোগের বিষয় চিন্তা করলেই বাড়ে, আরো অনেক মেডিসিন আছে আমরা দেখবো। বিশেষত এখানে রোগের কথা বাড়লেই হচ্ছে যেটা মানে ভাবলে যেটা বৃদ্ধি পায়, এটা অর্শটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখবো আমরা। বাচ্চাগুলো দেখে অনেক ক্ষেত্রে বিলম্বে হাঁটতে শিখে, এরা আঁকা বাঁকা হয়ে হাঁটে, ক্যালকেরিয়া ফসেও এই ওষুধটা আছে, বিলম্বে হাঁটতে শিখে ব্যাপারটা আমরা জানি, দেখেছি সেই বিষয়গুলো। এখন ব্যাপারটা হচ্ছে এখানে বলা হয়েছে আপনার কষ্টিকামের পেশেন্ট গুলো আমরা তাহলে এরকম দেখে আসলাম, মানসিক লক্ষণগুলো দেখলাম। এখন এর হচ্ছে শ্বেত করে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কালো নীলচে সাদা শ্লেষ্মা বিশেষ করে রাত্রিতে বৃদ্ধি পায়। কিন্তু এর সাদা স্রাব রাত্রিতে বৃদ্ধি পেলেও একটা কিনুট সিমটম হচ্ছে এর ঋতুস্রাব যেটা, সেটা হচ্ছে রাত্রিতে বন্ধ হয়। কি হয়? রাত্রিতে বন্ধ হয়ে যায়, কেবলমাত্র দিনের বেলাতে হয়। তাহলে আমরা এই জায়গাতে পার্থক্যটা করে নিই। ঠিক আছে, আমরা মানসিক সিমটম এবং শারীরিক গঠনগুলো দেখে এসে দেখবো যে রাত্রিতে তার হচ্ছে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, কিন্তু সাদা স্রাবটা তার রাত্রিতে বৃদ্ধি পেয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে কষ্টিকামের কথাগুলো অন্যান্য মানসিক সিমটমের সাথে মিলিয়ে আমরা এখানে বিবেচনা করতে পারি। ঠিক আছে স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, না কারো কোনো বুঝতে সমস্যা হলে একটু বলবেন আর কি, কারণ অনেক সময় তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তো আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। যদি বুঝতে না পারেন তাহলে দেখা যাচ্ছে অবশ্যই বলবেন। তার পরবর্তীতে দেখুন আমাদের মার্সলের কথা বলা হয়েছিল। আমার মার্সল যেটা জানি সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। আর অ্যান্টিসিপিলিটিক মেডিসিন গুলো সাধারণত রাতে হচ্ছে এদের বৃদ্ধি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ, আগেই কিনোট সিমটম যেটা দিয়ে দিলাম। এখন দেখুন আমরা মার্সল সম্পর্কে একটু কথাগুলো আমরা জেনে আসি। সেটা হচ্ছে দেখুন, মার্সলের জিহ্বা হচ্ছে রসালো থাকবে, তথাপি খুব বা প্রচন্ড পানির পিপাসা থাকবে। ঠিক আছে, তার বিপরীতটা আমরা যেটা পাই,
জিহ্বা শুষ্ক থাকে তথাপি দেখা যাচ্ছে জল পানির পিপাসা নাই, এটা ক্ষেত্রে আমরা পালসে দিলাম, ঠিক আছে। আর মার্শালের জিহ্বা একটু পুরু মোটা হয় এবং সেই সাথে দাঁতের ছাপ থাকে, জিহ্বার কিনারা দিয়ে হচ্ছে দাঁতের ছাপ থাকে, মুখ হতে লালা পড়ার একটা প্রবণতা থাকে। এদের মুখে যে স্বাদ সকালবেলা সেটা লবণাক্ত হবে, মুখে খুব দুর্গন্ধ আসে, ঠিক আছে। এদের মুখে গলায় ঘা থাকতে পারে, গ্রন্থি স্মৃতি থাকতে পারে, বিশেষ করে টনসিলাইটিসের যে গ্রন্থি আছে সেটা অনেক সময় দেখা যায় খোলা থাকে, আর মুখ থেকে লালা যেটা ঝরে সেটা খুব, আর তৃষ্ণার কথা তো বলেছি, সে সাথে তার কম্পনের ভাব থাকে, শারীরিক দুর্বলতা থাকে, প্রচুর ঘাম হয়, রাত্রে গরমে এবং ঠান্ডায় হচ্ছে কি হয়, বৃদ্ধি হয়। রাত্রিতে হয়, গরমে হয় এবং ঠান্ডায় হয়। তাহলে ব্যাপারটা বুঝেন, এখানে গরমেও বৃদ্ধি পায়, সে ঠান্ডাও বৃদ্ধি পায়, তার মানে শান্তি নাই। তার জন্য দরকার কি, নাতিশীতোষ্ণ জায়গাটা লাগবে, তার জন্য আবহাওয়া লাগবে, মালয়েশিয়ার আবহাওয়া লাগবে, বাংলাদেশের আবহাওয়া দিয়ে হবে, ঠিক আছে। তার পিপাসা এগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। এবং দেখুন, এই অতিরিক্ত যে ঘাম সেটা হচ্ছে রাত্রেটা ঘাম বেশি হবে তাদের, ঘামের পর উপসর্গগুলো বাড়বে, ঘাম যে হচ্ছে এই ঘামের পরেও তার উপসর্গগুলো বাড়বে, এটা আমরা মনে রাখবো। এবং সেই সাথে এখানে যে কথাটা যেটা বলা হচ্ছে যে এই যে স্রাব, আমরা তো জানি এই লক্ষণগুলো যে কখন বৃদ্ধি পাচ্ছে না পাচ্ছে, এই একটা ব্যাপার আমরা সিপিলিনাম এবং মার্সলে যে ব্যাপারটা একটু ডিফারেন্স আমরা করতেই পারি এই জায়গাতে। তো এই হলো অবস্থা। আমরা দেখবো কি যে এটা রাত্রিতে বৃদ্ধি পাচ্ছে, তার লক্ষণগুলো দেখবো আমরা কোথায় থেকে আলাদা করবো, আমরা গ্রেসিয়ার সাথে। জিভটা হচ্ছে রসালো তথাপি প্রচন্ড পরিমাণ পানি পিপাসা থাকে, মুখ থেকে দেখা লালা পড়ার একটা প্রবণতা থাকে, জিহ্বায় দেখা যাচ্ছে খোলা থাকে, মোটা থাকে এবং দাঁতের ছাপ থাকে, ঠিক আছে। এগুলি ব্যাপারগুলো আমরা দেখবো। এবং প্রচুর পরিমাণ হচ্ছে ঘাম হয়, ঘাম হলেও তার হচ্ছে রোগ লক্ষণগুলো বেড়ে যায়, ঠিক আছে। এদের অনেক সমস্যাগুলো থাকতে পারে, লিভারের সমস্যা থাকে, লিভার সেই দেশে দেখা যাচ্ছে আপনার যে ব্যথা সেটা হচ্ছে স্পর্শ অনুভূতি, এবং ডান দিকে সে চেপে শুতে পারে না, তাতে কাশি বেশি হয়, লিভার এবং পেটের ব্যথার হচ্ছে এই ক্ষেত্রে লক্ষণগুলো বাড়ে। এর অনেক ব্যাপারগুলো আছে, এগুলি বিস্তারিত বলতে গেলে অনেক, তা আমরা এই মোটামুটি কিনোট সিমটম গুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। মনে রেখে আমরা মার্শাল সাথে এমবাগ্রেসি একটু ডিফারেন্স করে আমরা এটা ব্যবহার করবো, ঠিক আছে। তার পরবর্তীতে আরেকটা মেডিসিনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আমরা যদি বলি, দেখুন নাইট্রিক অ্যাসিডের যে ক্ষতগুলো হয় সেগুলো হলো একটু এবড়ো ক্ষত, ঠিক আছে। এবং সেখান থেকে স্পর্শ মাত্রই দেখা যাচ্ছে কি হয়, রক্তপাতের একটা প্রবণতা থাকে, ঠিক আছে। এবং তার ক্ষতে হচ্ছে খুব জ্বালা থাকে। আমি যে কথাগুলো বলছি এগুলো মনে রাখার জন্য বলছি, যাতে আমাদের ভবিষ্যতে নাইট্রিক অ্যাসিড ব্যবহারের জন্য সুবিধা। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেটা জানি, এর যেটা ক্ষত, আমরা নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট আমাদের কাছে আসলে সাধারণত সর্বপ্রথম আমরা যে ব্যাপারটা থাকি সেটা হচ্ছে এদের ঠোঁট গুলো হচ্ছে, ঠোঁটের দুই কিনারা হচ্ছে ফাটা থাকে, ঠিক আছে। সবসময় যে থাকে এরকম না, এরকম একটা জিভ থেকে এদের লালা পড়ার একটা প্রবণতা আছে এবং প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ থাকে। এদের প্রস্রাবে হচ্ছে বলা হচ্ছিল ঘোড়ার মূত্রে যেমন দুর্গন্ধ, এরকম হচ্ছে দুর্গন্ধ এদের ইয়েতে থাকে, আপনার প্রস্রাবে দুর্গন্ধ থাকে, এই একটা ব্যাপার। এবং দেখা যাচ্ছে যে আমরা এই দুর্গন্ধ ব্যাপারটা আমরা মাথায় রাখবো, প্রচন্ড পরিমাণ হচ্ছে দুর্গন্ধ, সেই সাথে জ্বালা থাকে, জ্বালাটা কখন, বিশেষ করে মলদ্বারে হচ্ছে যখন অর্শ যখন থাকে, অর্শের পরবর্তীতে মলত্যাগ পরবর্তীতে তার প্রচন্ড পরিমাণ হচ্ছে জ্বালা থাকে, এতটা বেশি জ্বালা থাকে সে জ্বালায় হচ্ছে ছটছট করতে থাকে, ঠিক আছে। অতি নরম মলেও তার বেরিবার যখন বাইর হবে তখন সেই ক্ষেত্রে তার এই যন্ত্রণাটা থাকে। এগুলি ব্যাপারগুলো দেখবে। এবং সেই সাথে যদি তার তাপটা যদি রাত্রিতে যদি বৃদ্ধি যদি পায়,
তাহলে সেক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা হচ্ছে মনে করতে পারি। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড হচ্ছে প্রচন্ড শীতকাতর একটা রোগী। ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। অত্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে তুলনামূলক আলোচনাগুলো তুলে ধরার জন্য আপনার জন্য আমাদের অন্তর থেকে অনেক দোয়া রইল স্যার। আমরা এভাবে যেন এগিয়ে যেতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আর এগুলো যাতে আমরা স্মরণ রাখতে পারি এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। তো আজকে স্যার আমরা যে রেমেডিটি পড়লাম, এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটমগুলো আমরা একটু দেখব। যে আমরা তো মডালিটি দেখেছি যে গরম পানি, গরম ঘর, গান বাজনা, শুয়ে থাকলে, জুড়ে পড়লে বা কথা বললে, অনেক লোকের উপস্থিতিতে ঘুম থেকে জেগে ওঠার পর তার অ্যাগ্রাভেশন হয়। আর এমুলেশন হলো খাওয়ার পরে ঠান্ডা বাতাসে ঠান্ডা খাদ্য বা পানীয় পান করলে, রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পর। তো এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটমটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল থেকে শুরু হয়েছে, যে সে এখানে মলত্যাগকালে কারো উপস্থিতি, এমনকি শুশ্রূষাকারীর উপস্থিতিও সহ্য করতে পারে না। তো এটা ছিল এখানে ফার্স্ট গ্রেড সিমটম। তারপর লিউকুরিয়ার ব্যাপারে সেকেন্ড গ্রেড সিমটম রয়েছে। লিউকুরিয়াটা ঘন এবং নীল সাদার একটা মিশ্রণ, নীলচে সাদা এবং শ্লেষ্মাযুক্ত, এবং বিশেষ করে বা শুধুমাত্র রাতে বাড়ে, এটা আমরা তুলনামূলক শুনলাম। তো এইটুকুই ছিল এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম। আর রিলেশনশিপে আমরা দেখতে পাচ্ছেন যে সিমিলার টু অ্যাসাফাটিডা, সিমিসিফিউগা, কুকা, ইগনিশিয়া, মস্কাস আর ফসফরাস, বেলেরিয়ানা, এগুলোর সাথে এগুলোর সাদৃশ্যপূর্ণ রেমেডি এটা। আর এখন যেহেতু আমরা আজকে মোটামুটি একটু আর্লি আজকে শেষ হয়ে গেছে অন্য দিনের তুলনায়, আস্তে আস্তে আর একটু আর্লি শেষ হবে ইনশাল্লাহ। তো এখন স্যার এই পর্যায়ে আমি আমাদের ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যার মহোদয়কে এটার উপরে একটু রিভিউ করার জন্য এবং দু একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন স্যার। আমাদের আজকের যে অ্যাম্বাগ্রেসিয়া মেডিসিনটা পড়া হচ্ছিল, এই অ্যাম্বাগ্রেসিয়া মেডিসিনটা বিশেষ কিছু লক্ষণগুলো নিয়ে নিচ্ছে। তার মধ্যে অন্যতম প্রধান একটা লক্ষণ যেটা, সেটা হচ্ছে কাউকে যদি পাশে যদি থাকে, তাহলে কেউ যদি পাশে যদি থাকে, সে কখনোই মল ত্যাগ করতে চাইবে না, মল ত্যাগ করতে চাইবে না। এইটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, একটা মানসিক একটা লক্ষণ, এটা মনে রাখবেন। হ্যাঁ, অত্যন্ত সে স্নায়বিক একটা মানুষ, এটা গুরুত্বপূর্ণ আকারে মাথায় রাখবেন। এটার সাথে যদি আমি আরেকটু কথা অ্যাড করতে চাই, কেউ পাশে থাকলে প্রস্রাব করতে চায় না। আমাদের কোন মেডিসিন স্যার, একটু কেউ বলবেন? এক কথায় বলে দেন। নেট্রামিও স্যার। নেট্রামিও। আপনার হাসান আলী স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেট্রামিওর পেশেন্ট যদি কেউ পাশে থাকে প্রস্রাব করতে চায়, ঠিক আছে। আমাদের আয়েশা আক্তার অ্যান্সার দিয়েছেন, এনএম, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই ব্যাপারগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। এর হচ্ছে দুর্বলতা থাকে, বিশেষ করে যখন বয়স্ক ব্যক্তি, তাদের হচ্ছে দুর্বলতা থাকে, এরা রক্তহীন পার্সন হয়, নিদ্রাহীনতার কিছু ব্যাপারগুলোও থাকে, যদিও আমাদের এখানে এই বিষয়গুলো নিয়ে আসা হয় নাই, ঠিক আছে। ইহা কাশির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। কাশিটা কখন, আমরা এটা মাথায় গুলো রাখবো। এই যে কথাগুলো বলছি, এরকম ক্ষেত্রে আপনারা এই পেশেন্ট গুলো পাবেন। হ্যাঁ, তো এদের হচ্ছে শারীরিক গঠনগুলো কেমন পাবেন? এরা পাতলা শুষ্ক, এরা হচ্ছে পাতলা শুষ্ক শীর্ণ ব্যক্তি, যাদের সহসায় ঠান্ডা লাগে, যারা অত্যন্ত স্নায়বিক, এবং বৃদ্ধ ব্যক্তি যারা সর্দি এবং হাঁপানিতে ভুগে। তাহলে এগুলি আমরা কোথায় দেখবো? বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা ব্যবহার হতে থাকে। ইহা তাহাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ঔষধ। তারা অত্যন্ত দুঃখিত, দিনের পর দিন বসে বসে কাঁদে। হ্যাঁ, বয়স্ক মানুষগুলো দেখা যাচ্ছে যাদেরকে দেখার কেউ নাই, এই মানুষগুলো বা দেখার অনেকেই আছে, কিন্তু তারপরে বুঝি তার মনের মধ্যে একটা অত্যন্ত দুঃখিত একটা মনোভাব থাকে, তারা বসে বসে কাঁদে। আর এদের আর একটা সিমটম, সেকেন্ড গ্রেড সিমটম আমরা যেটা দেখেছিলাম, ব্যবসায় যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে সে ঘুমাতে পারে না, রাত্রে উঠিয়ে বসে থাকে। হ্যাঁ,
পেটের মধ্যে একটা শীতলতার একটা অনুভবের কথা যেটা বলেছিলাম, এবং এই রোগীর হচ্ছে চুল উঠে যাওয়ার একটা প্রবণতা, দাঁত থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়ে, এটা বলেছিলাম। এবং সকালে দাঁত দিয়ে রক্ত পড়ে, এটাও তার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা মনে রাখবো। এবং সেই সাথে তার নিষ্ফল হচ্ছে মলত্যাগের একটা প্রবণতা থাকে, হ্যাঁ। আর এদের হচ্ছে আরো কিছু ব্যাপারগুলো হচ্ছে বলা হয়েছিল যে পুরু নীলাভাব, যে শ্লেষ্মার মতো হচ্ছে প্রদরস্রাব থাকে, কেবলমাত্র রাতে স্রাবটা হয়। আমরা এখানে কস্টিকাম, মার্সল এবং নাইট্রিক অ্যাসিডের সাথে পার্থক্য করে নিয়েছিলাম। আর একটি বিশেষ লক্ষণ একটা আছে, ইহার রোগিণী এক ঋতু হতে অন্য ঋতুর মধ্যবর্তী সময়ে অতি সামান্য কারণে দেখা যাচ্ছে কি হয়, এদের রক্তস্রাব হয়। তাহলে একটা প্রথমে এই মাসে যখন দেখা সাপোজ 1 তারিখে ঋতুস্রাব হয়েছে, তাহলে সামনে হচ্ছে 28 তারিখে আবার ঋতুস্রাব হবে। মধ্যবর্তী সময় কখন? আমাদের 14-15 তারিখের দিকে, এরকম সময় তার সামান্য কারণে তার রক্তপাত হওয়ার একটা প্রবণতা থাকে বা হয়। কখন হয়? একটু বেশি যদি নড়াচড়া করে, যদি একটু যদি করে, তাহলে বা কোদ দিলে এই রক্তস্রাবটা হয়। এটা গুরুত্বপূর্ণ লক্ষণ, আমরা এইদিকে লক্ষ্য রাখবো, হ্যাঁ। আর এদের হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে, সেটা কোথায়? সেটা হলো যে এদের আপেক্ষিক কাশি থাকে, কাশির সাথে কোনো কোনো উদ্গারের একটা ভাব থাকে, এবং সেই সাথে তার স্বরভঙ্গের একটা প্রবণতা, কাশিতে স্বরভঙ্গ থাকবে। উপরের সিমটম গুলো আমরা লক্ষ্য করবো, লক্ষ্য করে এসে আমরা এটা জিনিসটা দেখবো। তবে এই কাশিটা কোনো ভারী জিনিস উত্তোলন করতে গেলে এটা বৃদ্ধি পায়। কথা কইলে বা কোনো কিছু করলে, পড়াশোনা করার সময় এর হচ্ছে কাশিটা বৃদ্ধি পায়, সেই সাথে স্বরভঙ্গের ব্যাপারটাও থাকে। তবে এদের হচ্ছে কাশিটা সন্ধ্যার সময় উঠে না, ভোরবেলাতে বা সকালে কাশিটা উঠে। আমরা এখানে হায়োসিয়ামের সাথে পার্থক্য করে নিয়েছি, হ্যাঁ। এই ব্যাপারগুলো আমরা দেখবো। আর বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের হাঁপানি এবং ঠান্ডা লাগার প্রবণতা থাকে, সেই ক্ষেত্রেও আমরা এই অ্যাম্বাগ্রেসিয়ার কথা মনে করতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যাম্বাগ্রেসিয়া। অ্যাম্বাগ্রেসিয়া মেডিসিনটা যেহেতু নসট মেডিসিন, আপনারা উপযুক্ত লক্ষণগুলো মিলিয়ে ব্যবহার করবেন। আশা রাখা যায় আপনারা সবাই সফল হবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার।